ইনপুটস যেগুলো মারিন লেদার এই প্রোডাক্টগুলোতে, মারিন প্রোডাক্টসে আমরা দেখছি এবার বাজেটে অনেকটাই ফোকাস ছিল, যেমন ডক্টর সুষ বললেন এটা ব্লু ইকোনমির দিকে যে ফোকাসটা ইন্ডিয়া বাড়াচ্ছে যেটা দরকার, এটা শুধু গ্লোবাল সাউথ না, এটা গ্লোবাল ইম্পারেটিভ হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা। তো সেই মারিন প্রোডাক্টস, লেদার প্রোডাক্টস এইগুলোতে কাস্টমসের ট্যারিফটাও কমানো হচ্ছে আর এক্সাম্পশন লিমিটটাও বাড়ানো হয়েছে। তারপরে লিথিয়াম আয়ন আমরা যেই ইলেকট্রনিক ভেহিকেলসের যে পুশটা করছি এইগুলোতে কাস্টমসের লিমিটটা বাড়ানো হয়েছে, তাহলে আমরা আশা করতে পারি কিছুদিন পরে ইলেকট্রিক ভেহিকেলসের দামগুলো একটু কম দেখতে পারি। আর ঘুরে ফিরে ব্যাপারটা সেই একই আসছে যে এটা পুরোটাই একটা কনজামশন আর কনজিউমার সেন্ট্রিক বাজেট হয়ে দাঁড়িয়েছে, যে সবসময় আমরা চাইছি গ্রোথটাকে বুস্ট করতে থ্রু বুস্টিং কনজামশন। নিউক্লিয়ার পাওয়ারে ডিউটি এক্সাম্পশন হয়েছে, আর যেটা আরেকটা দরকার ছিল ক্রিটিক্যাল মিনারেলস, যেটা ইন্ডিয়া অনেকটা মাত্রাতেই ইম্পোর্ট করে কিন্তু এখন ডিপেন্ডেন্সিটা একটু কমেছে যেরকম বাজেটে বলা হলো, কিন্তু তাও তাতে কাস্টম এক্সাম্পশনটা কমানো হয়েছে। আর আরেকটা দিকে দেখতে গেলে সিভিল এভিয়েশনের যে ইনপুটসগুলো আসে সেটা ট্রেনিংয়ে ইউজ হোক বা এয়ারপ্লেন বানাতে, সেগুলোতে এক্সাম্পশনগুলো বাড়ানো হয়েছে, মানে ফ্লাইটের ভাড়াটাও হয়তো অনেকটা কমতে পারে। সেটা ব্যাপার হচ্ছে যে যারা বিক্রেতা তারা কতটা অ্যাবজর্ব করছে এই প্রফিটটা আর কতটা কনজিউমারকে দিচ্ছে। ঠিক আমি একটু নীলাঞ্জনবাবু আপনার কাছ থেকে জানবো, এই যে বিভিন্নভাবে আমরা দেখছি যে ফিশারিজের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, মাছ ধরা, তারপরে বিভিন্ন জায়গাতে, এবং আরও একটা ইউথ ট্রেনিং অ্যাট ওয়াটার লেভেল, 20টা নতুন জলপথ তৈরির কথা বলা হয়েছে, শিপ রিপেয়ার করা বা এই ধরনের বিভিন্ন বিষয়। তাহলে নজরটা কি এবার ব্লু ইকোনমি? নজরটা ব্লু ইকোনমি, কোনো সন্দেহ নেই, এবং গ্লোবালি এখন নজরটা ব্লু ইকোনমির দিকে যাচ্ছে। ভারতবর্ষ সেইটা রিয়েলাইজ করেছে অ্যাট দ্য রাইট পয়েন্ট, এবং আমাদের যে ব্লু ইকোনমি পোটেনশিয়াল সেটা ম্যাসিভ মানে যদি প্রপার ভ্যালুয়েশন করা হয় তাহলে ব্লু ইকোনমির ভ্যালু আমাদের জিডিপির থেকে বেশি, ভারতবর্ষের ব্লু ইকোনমির ভ্যালু। আচ্ছা, এবং কিছু এস্টিমেটস করা আছে যেটা আমরা এখনো অবধি এক্সপ্লয়েট করিনি, এবং যেটা ভ্যালুটা বেশি আপনি কিসের বেসিসে বলছেন? সেই ভ্যালুটা বেশি হয় যখন আপনার প্রপার ব্লু ইকোনমির ভ্যালু ইনক্লুডিং কোস্টাল ট্যুরিজম, ইনক্লুডিং ফিশারিজ, ইনক্লুডিং ইকোসিস্টেম সার্ভিস, ক্রাস্টাসিয়ান স্পিসিস এবং ব্লু কার্বন ভ্যালু করা হয়, যখন মানিটারি ভ্যালুয়েশন বসানো হয়। যে জিনিসটা আমরা এখন অবধি এক্সপ্লয়েট করিনি এবং করতে পারি সেটা বাজেটে সম্ভব না, কারণ একটা অনেক বড় ইনস্টিটিউশনাল এবং বাজার অর্থনীতির মেকানিজম লাগবে গ্লোবালি, সেটা হচ্ছে ব্লু কার্বন। আজকে আমাদের যা ব্লু কার্বন পোটেনশিয়াল, যে কার্বন যেটা যে কারণে ক্লাইমেট চেঞ্জের কথা হচ্ছে, তো সেটা তো অ্যাকচুয়ালি কী হয়, কার্বন অ্যাটমসফিয়ারে কত এমিশন হচ্ছে তার উপর, যখন কার্বন অ্যাবজর্বড হয়, সিকোয়েস্টার্ড হয়, সেইটা হচ্ছে সেটার এগেনস্টে আমরা ক্রেডিট পেতে পারি, তাই তো গ্লোবালি সেটাকে কার্বন ক্রেডিটটা বিক্রি করে। আমাদের যা কার্বন স্টক রয়েছে এই কোস্টাল ম্যানগ্রোভ ইকোসিস্টেম এবং ওশান ইকোসিস্টেমের মধ্যে, সেটাকে যদি আমরা ক্রেডিট করে বিক্রি করতে পারি কখনো একটা মার্কেট মেকানিজমের মধ্যে, যারা অ্যাকচুয়ালি ধরো এই কার্বন পজিটিভ দেশগুলোকে বা ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশগুলোকে, সেখানে আমাদের একটা হিউজ রেভিনিউ জেনারেশন হতে পারে। সেটা আমরা এখন অবধি সেই জায়গায় যাইনি, সেই জায়গায় এক্সপ্লয়েট করিনি, কিন্তু ডেফিনেটলি ব্লু ট্যুরিজম মানে মেরিন ট্যুরিজম, ব্লু প্রোডাক্টস যেমন ফিশারিজ, অন্যান্য ক্রাস্টাসিয়ান স্পিসিস ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের এই ধরনের শিপিং অ্যান্ড পোর্টাল অ্যান্ড কানেক্টিভিটি, এই জায়গাগুলোকে একটা বুস্ট করার দিকে প্রবণতা গেছে, এবং এটা একটা হিউজ ডেভেলপমেন্ট। কিন্তু আমি চাইবো যে ওভার টাইম আমরা ওই জায়গাতেও মুভ করি। সেটা কবে হবে, কিভাবে হবে, সেটার জন্য আলাদা একটা স্টেটমেন্ট লাগবে, সেটা বাজেটে সম্ভব না, আলাদা এবং আমি এক্সপেক্ট করবো যে আইদার ফাইন্যান্স মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তারা একসাথে সেটার উপর কাজ করে। একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে মানুষের পকেটে কি বেশি টাকা ঢুকবে? কারণ ট্যাক্সের কথা, নতুন ট্যাক্স বিল আসতে চলেছে, এটা আজকে নির্মলা সীতারামন বললেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কি একটু রিলিফ হবে? ইনকাম ট্যাক্সটা কি আরো নতুন করে? না, সেরকম কিছু আমি দেখছি না, সেরকম কিছু না। সেটা তো অ্যাকচুয়ালি স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে বলে মনে হয় না। যদি স্ট্রাকচারাল চেঞ্জ হতো, রেটে যদি চেঞ্জ হতো, তাহলে সেটা অ্যানাউন্স করা হতো। স্ট্রাকচার মনে হচ্ছে স্ট্রাকচার রিমেইনস দ্য সেম। ফিনান্স বিলটা দেখতে হবে, কিন্তু আমি কোথাও দেখিনি যে রেটে কোনো চেঞ্জ হয়েছে। যেটা হবে সেটা হচ্ছে কমপ্লায়েন্সের জায়গাগুলো থেকে, যে কতটা ওই যে প্রভিশনসগুলো উনি বললেন যে কতটা পেনাল্টি পড়তে পারে। কমপ্লায়েন্স কিছু জায়গায় অ্যাকচুয়ালি স্ট্রং করা হয়েছে, অতিরিক্ত স্ট্রং করা হয়েছে, কিছু জায়গায় পেনাল্টি কমানো হয়েছে, হয়তো মাইনারগুলোর ক্ষেত্রে। মেজরগুলোর ক্ষেত্রে বোধহয় 100% পেনাল্টি দিতে হচ্ছে। সুতরাং সেখানে কিন্তু খুব স্ট্রিক্ট কমপ্লায়েন্সের দিকে যাওয়াও হচ্ছে, এবং এটা দরকার। ট্যাক্স কমপ্লায়েন্স কিছু ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়া দরকার, তাহলে গভর্নমেন্টাল রেভিনিউটা একদিক দিয়ে যেমন ট্যাক্স র্যাশনালাইজেশন হচ্ছে, অনেককে আমি ট্যাক্স রেটের আন্ডারে আনছি, সেক্ষেত্রে গভর্নমেন্টাল রেভিনিউটাও বাড়ছে, অথচ মানুষের যারা ধরো যাক ল অ্যাবাইডিং
যারা নিয়ম মেনে চলছে, আইন মেনে চলছে, তাদের কোনো অসুবিধা হবে না। ঠিক। আমি এবারে যে আলোচনাটায় আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোথাও গিয়ে এই বাজেটটা দেখে কি মনে হচ্ছে যে এক্সপোর্ট করার জন্য তৈরি এবার ইন্ডিয়া? কারণ গোটা বিশ্বের কাছ থেকে ভারত শুধু নিয়ে এসেছে এতদিন। ভারত যে এবার একেবারে মেক ইন ইন্ডিয়া স্লোগানটাকে সামনে রেখে ভারত যে এবার স্বয়ং সম্পূর্ণ, সেটা বোঝানোর সময় এসে গিয়েছে। কারণ কোথাও গিয়ে যেভাবে বাজেটের ওপর জোর দেওয়া হচ্ছে, ডেটা সেন্টার থেকে শুরু করে টেক্সটাইল হাব বা যেভাবে এমএসএমই গুলোকে দেখা হচ্ছে, তার মানে ইন্ডিয়া বানাবে আর কেনার জন্য অপেক্ষা করবে গোটা বিশ্ব। ভারত কতটা ডিফেন্সের দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে এবং এই আত্মনির্ভর ভারত এগোনোর পথে ঠিক কি কি বলা হচ্ছে, আমি একটু নীলাঞ্জন বাবুর কাছেই আসবো এই জায়গাটাতে, যে এই ডিফেন্সের বিষয়ে ভারত কতটা নজর দিল, বাজেট থেকে আপনি কতটা বুঝতে পারলেন? ডিফেন্সের বিষয়ে দুটো তিনটে জিনিস আছে। একটা হচ্ছে কাস্টমস ডিউটি এক্সেমশন হয়েছে এবং মেজরলি এক্সেমপ্ট করা হয়েছে ডিফেন্স এবং সিভিল এবং ডিফেন্সে। কতটা অ্যালোকেশন হয়েছে সেটা ফাইন্যান্স বিলটা না দেখলে আমি বুঝতে পারবো না বেড়েছে না কমেছে। জেনারেলি আমি যদি বলি যে ইনফ্রাস্ট্রাকচারে 10 থেকে 12%, অ্যারাউন্ড 10% বোধহয় বেড়েছে। সেইটা এখন এইটা কোন কোন জায়গায় যেগুলো ইনসার্জেন্সি বেল্ট ছিল বা রেড করিডোর ছিল সেখানে কতটা বাড়ানো হয়েছে, কি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার কি হবে সেটা তখন দেখা যাবে। বর্ডার এরিয়াতে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার রোডওয়েজ ডেভেলপ হচ্ছে, ব্যাপার ছিল অনেকগুলো জায়গাতে ফেন্সিং আছে, রোডওয়েজ তৈরি করার ব্যাপার আছে বহু জায়গাতে, যেমন তেরাইয়ার্কের জায়গাটা আছে, সেখানে সেই সিচুয়েশনে কি কি হবে সেইগুলো সবই, এগুলোর মানে ইনডাইরেক্টলি এগুলো সব ডিফেন্স মেকানিজমটাকে বুস্ট করে। আর ডেফিনেটলি এইটা একটা বড় দিক যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ারের কথাটা তখন যে তুমি তুললে, এটা কিন্তু নিউক্লিয়ার সস্তা হওয়ার চেয়েও বড় জিনিস হচ্ছে এটা একটা স্টেটমেন্ট যে আমাদের ফসিল ফুয়েলের ওপর, অর্থাৎ পেট্রোল আর ডিজেলের ওপর এবং নির্ভরশীলতাটা কমানোর জন্যই ঘটনাটা। তো সেদিক দিয়ে আমরা কতটা ওই দিকে মুভ করতে পারি। আরেকটা জিনিস, নিউক্লিয়ারের ওপর ডিপেন্ডেন্ট হলে কিন্তু বিদ্যুৎ বা এই ধরনের সেক্টরগুলোতে এনার্জি সিকিউরিটির জায়গাটা ঠিকই, কিন্তু আমাদের এটা একটা ক্লাইমেট চেঞ্জের সাথেও জিনিসটার একটা লিঙ্কেজ আছে যে ফসিল ফুয়েলের ইউজেজটা কমানো। কিন্তু শুধু নিউক্লিয়ার দিয়ে তো হবে না, আমাদের ওভারঅল রিনিউয়েবলের দিকে মুভ করার একটা কথাও বলা হচ্ছে। সেটা এখন সেটা সম্বন্ধে আমি খুব যে আলাদা করে কিছু শুনেছি বাজেটে মনে পড়লো না। সেটা একটা দিক যে এনার্জি সিকিউরিটির কনটেক্সটেই, কারণ এনার্জি সিকিউরিটিটাকে আমাদের ধরতে হবে আবার ক্লাইমেট চেঞ্জ কনটেক্সটে, সেটাও একটা বড় জিনিস, শুধু এনার্জি সিকিউরিটি বলে গেলেও তো হবে না। আবার অন্যদিকে যেটা আমি ভেবেছিলাম বাজেটে আসবে এই জায়গা থেকেই, সেইটা হয়নি। সেটা হচ্ছে, কারণ যদিও সেটা ইকোনমিক সার্ভেতে খুব বড় করে চিফ ইকোনমিক অ্যাডভাইসার বলেছিলেন, সেটা হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশনের কথা। অ্যাডাপ্টেশন ফাইন্যান্সিং বা অ্যাডাপ্টেশন ফান্ডিংয়ের কথা আলাদা করে এই বাজেটে কিন্তু আমি শুনিনি, বাজেট স্পিচেও শুনিনি। যেটুকু শুনেছি সেটা এই মিটিগেশন কম্পোনেন্টে, এই নিউক্লিয়ারের দিকে যাওয়া বা এই ধরনের এনার্জি কম্পোনেন্টের জায়গাটা।